সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আবারও কি দেশে ২০০১-২০০৬ সালের পুনরুত্থান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপি ফিরে এলো সেই পুরনো অভিশাপ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধর্ষকই যখন বিএনপির কর্মী, তখন বিচার ব্যবস্থা শুধু কাগজে কলমেই, বাস্তবে নয়, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাংলাদেশের সাংবাদিকতায় কি এখন মানবতাবিরোধী অপরাধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যার চিন্তায় চেতনায় প্রাধান্য পেয়েছিল বিশ্বশান্তি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শেখ হাসিনার দেশে ফেরার না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দাবি মানা ছাড়া ট্রাম্পের আর কোনো বিকল্প নেই ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব শত্রুর যে কোনো বোকামি রুখতে ইরানের নতুন সামরিক রণকৌশল, আমেরিকার জন্য তৃতীয় শাস্তির হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপত্তাহীনতার বাংলাদেশে আজ বাস করছে সাধারণ মানুষ। দেশে একের পর এক হত্যা, ধর্ষণ, নৃশংস সহিংসতা এবং শিশু ধর্ষণ। গত 2 দিনে 4 জন সংখ্যালঘুসহ প্রায় 1 ডজন মানুষকে জবাই করে হত্যা। এমনকি বাদ যায়নি 8 বছরের শিশুও, তাকেও ধর্ষণ করে জবাই করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভয়াবহ বাস্তবতা। রাষ্ট্র যদি নাগরিকের জীবনই রক্ষা করতে না পারে, তাহলে সেই নিরাপত্তার দাবি কোথায় দাঁড়ায়? চারিদিকে যখন শিশু নির্যাতনের খবর আসে, যখন নারীরা নিরাপত্তাহীনতার ভয় নিয়ে চলাফেরা করে, যখন মানুষ দিনের আলোতেও নিজেদের নিরাপদ মনে করতে পারে না, তখন শুধু একটি অপরাধের বিচার নয়, পুরো আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, তখনই নারীরা নিরাপদ থাকে না, শিশুরা সুরক্ষিত থাকে না, সংখ্যালঘুরা আতঙ্কে জীবনযাপন করে। বিএনপি সরকার মানে সন্ত্রাসীর উত্থান, মৌলবাদের উত্থান, ধর্ষণকারীদের উত্থান। বিশ্ববাজারে খাবারের দাম বাড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জানাচ্ছে, এপ্রিলে তাদের ফুড প্রাইস ইন্ডেক্স 3 বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। সূচকের মান 130.7 পয়েন্ট, মার্চের চেয়ে বেড়েছে প্রায় 2.25%। ভোজ্য তেল, শস্য, মাংস সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে যে দেশটি সবচেয়ে বেশি বিপদে পড়তে পারে, সেটা হলো বাংলাদেশ। কারণ বাংলাদেশ একটি বড় খাদ্য আমদানিকারী দেশ, এবং এই মুহূর্তে দেশটির মাথায় যারা বসে আছে, তারা এই সংকট সামলানোর যোগ্যতা রাখে বলে এতটুকু ভরসা হয় না। গত ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হলো, সেটাকে নির্বাচন বলতে হলে এই শব্দটার অর্থ নতুন করে শিখতে হবে। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। যা হয়েছে সেটা ছিল একটা সাজানো, পরিকল্পিত ক্ষমতা দখলের আনুষ্ঠানিকতা। আর সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশের গদিতে বসেছে বিএনপি এবং তার তথাকথিত মন্ত্রিসভা। বিএনপি দলটির জন্ম নিয়ে কথা বলতে গেলে শুরু করতে হয় সেনানিবাস থেকে। জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল বানিয়েছিলেন ব্যারাকের ছায়ায়, সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে নয়। সেই দলের ডিএনএতেই গোড়া থেকে গেঁথেছিল দুর্নীতি আর পেশিশক্তির রাজনীতি। 2001 থেকে 2006 সালে বিএনপির শাসনকাল দেখেছে বাংলাদেশ। সেই 5 বছরে দেশজুড়ে কি হয়েছিল সেটা ভুলে যাওয়ার নয়। চাঁদাবাজি, দখলদারি, সংখ্যালঘু নির্যাতন, হাওয়া ভবনের ছায়া সরকার, দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক, এই সব কিছু সেই আমলেরই উপহার। এখন সেই দলটাই আবার ক্ষমতায়, এবং এমন একটা সময় ক্ষমতায় যখন আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম লাফাচ্ছে। ভোজ্য তেলের দাম এপ্রিলে 1 মাসেই বেড়েছে প্রায় 6%, যা 2022 সালের জুলাইয়ের পর আর দেখা যায়নি। পাম তেল, সয়াবিন, সূর্যমুখী, সরিষার তেল সবই চড়া। কৃষ্ণসাগর অঞ্চলে সংকট কাটেনি, দক্ষিণ পূর্ব এশিয়ায় উৎপাদন কমার আশঙ্কা আছে, জৈব জ্বালানির চাহিদা বাড়ছে আমেরিকায় আর ইউরোপে, আর এই সবের চাপ এসে পড়ছে বিশ্ববাজারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘরেই মূল্যস্ফীতি বাড়ছে। এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.04%, মার্চে যা ছিল 8.71%। খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে, মার্চের 8.24 থেকে এপ্রিলে 8.39%।
এই সংখ্যাগুলো শুনতে শুকনো লাগলেও যে মানুষটি দিনে দুবার ভাত খাওয়ার জন্য দিনমজুরি করেন তার কাছে এই প্রতিটি দশমিক বিন্দু একটা আলাদা যন্ত্রণার নাম। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে বিএনপি সরকার কি করছে? উত্তরটা নিরাশাজনক, কারণ এই দলটি ঐতিহাসিকভাবে কখনো সাধারণ মানুষের রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের বুক ভাঙা কান্না নয়, এটি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক নির্মম প্রশ্ন। আজ বিচার নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার নারী। তাদের কণ্ঠে ক্ষোভ, চোখে অশ্রু, আর একটাই প্রশ্ন, আর কত? কিন্তু সরকার রামিসার বিচার নিয়ে কেন নয়ছয় করছে? কেন রামিসার মৃত্যুর ২৪ ঘণ্টা পার হলেও বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই? অবশ্য যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, পরবর্তীতে তারেক রহমান তার মন্ত্রীদের নিয়ে রামিসার বাড়িতে যায়, সেটাও ছিল রাজনৈতিক ফুটেজ পাওয়ার একটা কৌশল, এছাড়া কিছুই না। এখন আসি কেন বিএনপি সরকার বিচার নিয়ে তালবাহনা করছে। কারণ আমাদের বোন রামিসার হত্যাকারী এই ধর্ষক সোহেল হল পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী, অর্থাৎ তারেক রহমানের দলের সরাসরি কর্মী হল এই ধর্ষক সোহেল, এবং সে বিএনপির নেতা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কর্মী। বিএনপি সরকার বাংলাদেশে সাধারণ মানুষের সহ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, বরং তাদের দলের নেতাকর্মীরাই ধর্ষণের সাথে সরাসরি জড়িত। যার কারণেই সাধারণ মানুষ যখন এই ধর্ষণের বিচার দাবি করে, বিএনপির নেতাকর্মীরাই তখন হামলা চালায়। বিএনপি এখন ধর্ষকের দলে পরিণত হয়েছে। বাংলাদেশ পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ থেকে ঢাকার সচিবালয়, প্রেস ক্লাব, গুলশান, সুপ্রিম কোর্ট, বারিধারা, বনানী, তেজগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর, ভাটারা, বিলক্ষেত সহ বিভিন্ন এলাকার জোন ইনচার্জদের কাছে একটা চিঠি গেছে। চিঠিতে ৩০ জন সাংবাদিকের নাম, পদবি, ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি নম্বর আর পাসপোর্ট নম্বর সংগ্রহ করে একটা নির্দিষ্ট জিমেল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাকি এদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। মানবতা বিরোধী অপরাধ শব্দটার ওজন বুঝতে পারছেন তো? ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসর রাজাকার হালবদররা যা করেছিল, আইনের ভাষায় সেটাই মানবতা বিরোধী অপরাধ। গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন। সেই অপরাধের বিচারের জন্য তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এখন সেই ট্রাইব্যুনালের নাম নিয়ে বলা হচ্ছে নাইমুল ইসলাম খান সাংবাদিকতা করেছেন, ইকবাল সুবহান চৌধুরী তথ্য উপদেষ্টা ছিলেন, মুন্নি সাহা টিভিতে নিউজ পড়েছেন, প্রভা শামীন বার্তা বিভাগ চালিয়েছেন, এগুলো নাকি মানবতা বিরোধী অপরাধ। এই যুক্তি যদি কেউ সরল মনে গিলে নেন তাহলে বলার কিছু নেই, কিন্তু যে কেউ একটু মাথা খাটালেই বুঝতে পারবেন এটা আসলে কি। এটা রাজনৈতিক প্রতিহিংসার একটা নতুন ধাপ। পুরনো অস্ত্র, নতুন টার্গেট। যে ৩০ জনের কথা বলা হচ্ছে তাদের তালিকাটা দেখলেই পরিষ্কার হয়ে যায় খেলাটা কোথায়। নাইমুল ইসলাম খান, যিনি সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন, ইকবাল সুবহান চৌধুরী, সাবেক তথ্য উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, শ্যামল দত্ত, ভোরের কাগজের সাবেক সম্পাদক আর জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাবু, ৭১ টিভির সাবেক প্রধান সম্পাদক, নবনীতা চৌধুরী, টেলিভিশন উপস্থাপক, সুভাষ সিংহ রায়, এবি নিউজ 24-এর সাবেক সম্পাদক, আহমেদ জুবায়ের, সময় টিভির সাবেক এমডি, তুষার আবদুল্লা, সময় টিভির সাবেক বার্তা প্রধান, সাইফুল আলম, ডিবিসি নিউজের সিইও, নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক, আবেদ খান, সমকালের সাবেক সম্পাদক, প্রভা শামীন, এটিএন নিউজের সাবেক প্রধান বার্তা প্রধান, ফারজানা রূপা, ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক, শাকিল আহমেদ, ৭১ টিভির সাবেক বার্তা প্রধান, মিথিলা ফারজানা, ৭১ টিভির সাবেক হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স, মঞ্জুরুল ইসলাম, ডিবিসির সাবেক প্রধান সম্পাদক, আশিস সৈকত, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক, জাহিদুল হাসান পিন্টু, ডিবিসির সাবেক সম্পাদক, মানুষ ঘোষ, এশিয়ান টিভির সাবেক হেড অফ নিউজ, প্রণব সাহা, ডিবিসি, মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার, মুন্নি সাহা, এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, জহিরুল ইসলাম মামুন, এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, স্বদেশ রায়, দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক, সোমা ইসলাম, চ্যানেল আই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববাসীর কাছে অতি পরিচিত একটি নাম। সমসাময়িক প্রায় সব বিশ্বনেতা তাকে নানা কারণে সমীহ করতেন।
তার মধ্যে অন্যতম ছিল বিশ্বশান্তির পক্ষে তার অনমনীয় অবস্থান। সারাটা জীবন তিনি শান্তির পক্ষে কথা বলেছেন, শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে দ্বিধাহীন চিত্তে নিজেকে সমর্পণ করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্বশান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ জুলিও কুরি শান্তি পদক প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ প্রস্তাব উপস্থাপন করেন। পৃথিবীর ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক অর্জন। বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত জুলিও কুরি শান্তি পদক ছিল জাতির পিতার বিশ্ব মানবতার প্রতি কর্ম, ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর মৌলিক দর্শন ও অবদানের মূল্যায়ন। জুলিও কুরি পদকপ্রাপ্তি বাংলাদেশের জন্যেও ছিল প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু থেকে হয়েছেন বিশ্ববন্ধু। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিজ্ঞানী মেরি কুরি এবং পিয়েরে কুরি দম্পতির অবদান স্মরণীয় করে রাখতে জুলিও কুরি পুরস্কারে প্রবর্তন করা হয়। বিশ্বশান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে মানবতার কল্যাণে শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য স্মরণীয় ব্যক্তি ও সংগঠনকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে আসছে। ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজায় উন্মুক্ত চত্বরে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পরিয়ে দেন। সেই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে রমেশ চন্দ বলেছিলেন, শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে। বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত ও দুঃখী মানুষের প্রাণের নেতা বঙ্গবন্ধু পদকপ্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া বক্তৃতায় বলেছিলেন, যে পটভূমিতে আপনারা বিশ্বশান্তি আন্দোলনের সহকর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন, এই সম্মান কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতির। এটা আমার দেশের ৭.৫ কোটি মানুষের। ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজাত আলী নিক বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বৈধ অধিকার স্বীকার না করে তাহলে ট্রাম্প প্রশাসনকে আরও বড় রাজনৈতিক ও কৌশলগত পরাজয়ের মুখে পড়তে হবে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চলমান এই তৃতীয় আরোপিত যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল ইরানি জনগণের দাবি মেনে নেওয়া। রেজাত আলী নিক বলেন, মার্কিনী ও ইহুদি শত্রুর জন্য যুদ্ধক্ষেত্র এবং কূটনীতি উভয় ক্ষেত্রেই এই তৃতীয় যুদ্ধ থেকে বের হওয়ার একমাত্র পথ হল ইরানি জনগণের দাবি পূরণ করা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইরানের দেওয়া প্রস্তাব গ্রহণ করা এবং যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে মার্কিন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যে অতিরিক্ত ক্ষতি এবং অর্থনৈতিক চাপ তৈরি হবে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। ইরানি মুখপাত্রের ভাষায়, ইরানের প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি ট্রাম্পকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে যুদ্ধ অব্যাহত থাকলে মার্কিন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরও ক্ষতি এবং ব্যয় বৃদ্ধি না হয়। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য বর্তমান মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ তৈরির ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে সামরিক প্রস্তুতি, যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী এবং আমেরিকা ও তার মিত্রদের যে কোনো সম্ভাব্য সামরিক আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে একটি নির্ভরযোগ্য সামরিক সূত্র জানিয়েছে, শত্রুদের যে কোনো ধরনের বোকামি বা অজুহাতের দাঁতভাঙা জবাব দিতে তেহরান সম্পূর্ণ নতুন সামরিক পরিকল্পনা বা সিনারিও প্রস্তুত করেছে।
শনিবার ২৩ মে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সামরিক সূত্রটি এই হুঁশিয়ারি দেয়। সূত্রটি জানায় আমেরিকার সামরিক আগ্রাসনের জবাবে ইরান যদি এবার পাল্টা আঘাত হানে তবে শত্রুরা ইরানের যুদ্ধ ক্ষমতার তৃতীয় সংস্করণ থার্ড ভার্সন প্রত্যক্ষ করবে। এই নতুন সংস্করণে থাকবে আধুনিক সমর সরঞ্জাম, নতুন কৌশলগত লক্ষ্যবস্তু এবং সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ কৌশল। নতুন এই আন্তর্জাতিক ফ্রন্টগুলোর প্রতিরোধ শত্রুদের ইরান বিদ্বেষী আচরণের জন্য চরম অনুশোচনায় ফেলবে বলে দাবি করা হয়েছে ইরানি সামরিক সূত্রটির মতে। ইরানি সামরিক সূত্রটির মতে ওয়াশিংটন খুব ভালো করেই জানে যে ইরানের বিরুদ্ধে সামরিক উপায়ে কোনো ধরনের সুবিধা বা শ্রেষ্ঠত্ব অর্জন করা এখন সম্পূর্ণ অসম্ভব। সূত্রটি সতর্ক করে বলে, যদি আমেরিকা কোনো অজুহাতে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত চাপ সৃষ্টি বা সামরিক পদক্ষেপের চেষ্টা করে তবে ১ বছরেরও কম সময়ের মধ্যে তারা তৃতীয়বারের মতো বড় এবং আরও সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি হবে। এর আগে গত বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিল। আইআরজিসি জানায় আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল বারবার কৌশলগত পরাজয় বরণ করলেও তারা কোনো শিক্ষা নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকান এবং জায়নবাদী শত্রুরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সামরিক বাহিনীর সম্পূর্ণ শক্তি দিয়ে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করলেও আমরা কিন্তু আমাদের সমস্ত ক্ষমতা এখনও প্রদর্শন করিনি। তবে এবার যদি ইরানের ওপর নতুন কোনো আগ্রাসন চালানো হয় তবে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধটি আর শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।